আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, ইতোমধ্যে আমরা সকলেই অবগত হয়েছি যে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে তীব্র আকস্মিক বন্যায় অনেক মানুষ আক্রান্ত হয়েছেন, অনেকগুলো জেলা আক্রান্ত হয়েছে এবং তারা বিশাল ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। প্রিয় দর্শক, যখন বন্যা চলে এবং বন্যা পরবর্তী সময়ে বেশ কিছু ধরনের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে আমাদের আগে থেকেই সতর্ক হতে হয়। আমরা জানি এখন উদ্ধার তৎপরতা চলছে সরকারি এবং বেসরকারি পর্যায় থেকে, তবে স্বাস্থ্য ঝুঁকিগুলো কী এবং কিভাবে আমরা বিভিন্ন স্বাস্থ্য সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি অবশ্যই আগে থেকে আমরা সতর্ক হতে হবে। সে কারণেই আমাদের আজকের আলোচনার বিষয় সমকালীন স্বাস্থ্য ঝুঁকি। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন ডক্টর লুৎফুল এল চৌধুরী, মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর এভার কেয়ার হসপিটাল, ঢাকা। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকে। আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। জি স্যার, প্রথমে যে কথাটি বলতে চাইছিলাম যে বন্যা যেহেতু হচ্ছে, অনেক মানুষ পানিবন্দী রয়েছেন। এই সময়ে, বন্যার সময়ে এবং বন্যা পরবর্তী সময়ে কী ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে আমরা পড়তে পারি, আপনি সেগুলি যদি একটু ইনলিস্ট করে বলেন প্রথমে। সকল দর্শককে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং এই বন্যাকালীন যে ঝুঁকি এবং স্বাস্থ্য ঝুঁকি, জীবনের ঝুঁকি, এগুলো নিয়ে একটু কথাবার্তা বললে মনে হয় সবারই সুবিধা হবে। যারা শুনছেন তারাও জেনে রাখবেন এবং যাদেরকে পৌঁছে দিতে পারেন তাদেরকেও পৌঁছে দিবেন। বাংলাদেশে বন্যা প্রতি বছর হয়ে থাকে প্রাকৃতিক দুর্যোগের অংশ হিসেবে, এবং এর ফলে মানুষের জীবন, মাল সম্পদ এবং স্বাস্থ্য ব্যবস্থা ঝুঁকিতে পড়ে। আর আমরা জানি যে যেহেতু বন্যার সাথে পানির সংযোগ, অর্থাৎ পানি সম্পর্কিত রোগগুলো বেড়ে যায় এবং মশা সংক্রান্ত, যেহেতু পানিতে আবার মশা সংক্রমণ হয়, সেই জন্য যেগুলো হয় ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং কলেরা, পানি সংক্রান্ত যেগুলো হয় যেমন কলেরা, টাইফয়েড, জন্ডিস, এগুলো সব প্রাদুর্ভাব ঘটে। তাহলে আমরা এভাবে যদি বলি যে একটা পানি সংক্রান্ত সংক্রমণের জন্য ভাইরাস এবং ব্যাকটেরিয়া, একদিকে আপনার অন্যদিকে আবার ত্বকেরও সমস্যা হতে পারে। দীর্ঘক্ষণ পানিতে পা ভিজে থাকে, শরীর ভিজে থাকার ফলে ত্বকে নানা ধরনের সংক্রমণ হয়। আবার অন্যদিকে এটা ব্রড সেন্স বলছি যে মানুষের সব কিছু হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে, নানা ধরনের হয়, তখন মানুষ দিশাহারা হয়ে কোথায় কী করবে, এই জিনিসটা সবাইকে, জনগণকে অবহিত করায় কোথায় সাহায্য নিতে হবে, কী করতে হবে এবং কী ধরনের সমস্যা হলে কী ধরনের সমাধান খুঁজতে হবে। জি, আমরা জানি যে বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের রোগ হতে পারে, পানিবাহিত রোগ বা খাদ্যবাহিত রোগ। আপনি বলেছেন যে স্ট্রেস একটি থাকবে, অবশ্যই মানসিক একটি ঝুঁকির মধ্যে রয়েছে। তাছাড়াও মানুষ যেহেতু উদ্ধার কাজে অংশগ্রহণ করছে, তাদেরও অনেক ঝুঁকি থাকে, তাদেরও জীবনের ঝুঁকি থাকেন। আমরা ড্রাউনিংয়ের অনেক বা পানিতে ডুবে যাওয়ার অনেক কথা শুনে থাকি, বিশেষ করে শিশুদের বা বয়স্ক মানুষদেরও এরকম সমস্যাগুলো হতে পারে। যদি খাবার দাবারের কথা আমরা শুনি, এই সময়টিতে আসলে কোন কোন ধরনের খাবার খাওয়া উচিত বা কী ধরনের খাবার মানুষকে কিছুটা হলেও সুস্থ রাখতে পারে বা তার জন্য, শরীরের জন্য উপকারী হবে? আচ্ছা, প্রথমত আমরা বলে রাখি যে এই বন্যার সময় যেহেতু সকল সুযোগ সুবিধা এবং যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে যায়, তো তখন স্বাভাবিক যে খাবারগুলো, মানুষ যে খাবারগুলোকে বেঁচে থাকে, একটা হলো পানি প্রথমত, আর দ্বিতীয়ত পুষ্টিকর খাবার যেমন তাজা শাকসবজি, ফলমূল, কিছু প্যাকেজ বিস্কিট এবং চিড়া, মুড়ি, খই, এই জাতীয় খাবারগুলো মানুষের কাছে দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। এবং এখন আমরা জানি খাবারের কথা বলছেন এবং বিশুদ্ধ পানির কথা বলছেন। আমরা পানি বিশুদ্ধকরণের যে উপায়গুলো রয়েছে, যতটুকুই পানি পাওয়া যায়, অবশ্যই বন্যার পানি বা বাইরের পানি তো এই সময় খেতে পারবেন না মানুষ। পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া সম্পর্কে যদি আমাদেরকে একটু অবহিত করেন, তাহলে বিভিন্ন অঞ্চলে মানুষ এই প্রক্রিয়াটি গ্রহণ করতে পারে। আচ্ছা, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রাথমিক জীবন ধারণের জন্য এবং ঝুঁকি এড়ানোর জন্য পানিটাই প্রথমত আমাদেরকে বিশুদ্ধ করে নিতে হবে। এবং আমরা জানি যে প্রাথমিকভাবে কমপক্ষে অন্তত আধা ঘন্টা যদি ফুটিয়ে পানি খাওয়া যায় এবং বয়েলিং ওয়াটার, মানে একদম টকবক করে পানি ফুটবে এরকমভাবে পানিটাকে ফোটাতে হবে, সেটা হলো একটা। আর যদি কারো হাতে হ্যালোজেন ট্যাবলেট বা ক্লোরিন ট্যাবলেট থাকে, তাহলে সেই ট্যাবলেট মিশিয়েও করা যেতে পারে। আর যদি ব্লিচিং পাউডার থাকে, যেমন একটা জায়গায় হয়তো বন্যা আছে চলছে এবং সেখানে একটা টিউবওয়েল আছে, সেই টিউবওয়েলের মধ্যে আমরা কিছু ব্লিচিং পাউডার ঢেলে দিলাম
4 চামচ বা এরকম একটা বা আর একটু বেশি ব্লিচিং পাউডার ঢেলে দিয়ে আমরা 1 ঘন্টা রাখলাম, তারপর 1 ঘন্টা পানি ফেলে দিলাম টিউবওয়েলে, সেই টিউবওয়েলে পানিও খাওয়া যেতে পারে যদি কিছু না পাওয়া যায়। আর একই সাথে পানি যখন খাবো, খাবারও বিশুদ্ধ করে নিতে হবে, অর্থাৎ পরিষ্কার খাবার, পরিষ্কার প্লেটে বা পরিষ্কার পাত্রে খাবারটা পরিবেশন করতে হবে। হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে আগে পরে, কারণ এই পানি বাহিত রোগগুলোই মানুষকে ঝুঁকির কারণ হয়ে যায় জীবন এবং স্বাস্থ্যের। জি অবশ্যই। যারা আসলে এখনো অনেকেই শোনা যাচ্ছে যে পানির অনেক গভীরে রয়েছেন বা অনেকে পানির মধ্যেই রয়েছেন, সেই সময়ে না আসলে আপনি যেগুলি বলেছেন যে পরবর্তী সময়ে যখন আসলে পানির প্রয়োজন হবে এবং কিভাবে আমরা পানি ফুটিয়ে খাবো এবং কিভাবে আমরা খাবার দাবারগুলো খাবো। স্যার, পানি থেকে কোন কোন রোগ হতে পারে আমরা যদিও সকলেই জানি, তারপরেও আরেকটু আমরা দর্শকদের তো পানি বা জল এটা সারা বছরই সমস্যা থাকে। বন্যার সময় অত্যাধিক ঝুঁকি বেড়ে যায়, কারণ বন্যার সময় দূষিত পানি চারিদিকে থাকে, বিশুদ্ধকরণ প্রক্রিয়া খুব কঠিন। তার মধ্যে মানুষের সাধারণ যে ডায়রিয়া বলি, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, এবং সেটার থেকে অনেক সময় টাইফয়েড হতে পারে, যেটা দীর্ঘমেয়াদী জ্বরের সাথে আসে, কলেরা পর্যন্ত আসতে পারে। এবং এই সকল পানিবাহিত রোগগুলোর সাথে সাথে পানির যে অভাব ঘটে শরীরে, ডিহাইড্রেশন, এবং সেগুলো থেকে মানুষের বিপদের ঝুঁকিতে পড়তে পারে। এবং সেই জন্য আমাদেরকে খাবার, স্যালাইন, ORS এবং তা নাহলে দুধ এবং গুড়, এগুলো দিয়ে, চিনি এবং গুড় দিয়ে যে ধরনের শরবত হাতে কাছে বানানো যায়, এগুলো সাহায্য নিতে হবে। কোনো মতে পানির ঘাটতি হতে দেওয়া যাবে না। এবং এই জন্য পেটের পীড়ার প্রথম শর্তই হলো যে পানির ঘাটতি পূরণ করতে হবে খাবার, স্যালাইন বা ওরাল স্যালাইন বা ORS এর মাধ্যমে। জি, আপনি চমৎকারভাবেই বলেছেন পানির ঘাটতি কিভাবে পূরণ করা যাবে বা কিভাবে আমরা পানি খাবো, এবং সেই সাথে অবশ্যই স্যালাইন আমাদের রাখতে হবে। আগের থেকে যদি আমরা সতর্কতা অবলম্বন করি, অর্থাৎ যে সকল জায়গায় আমরা শুনেছি যে পানি জমেছে বা পানি কমে যেতে পারে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই বা কিছু দিনের মধ্যেই, আগের থেকে আমরা কোন কোন ধরনের ঔষধ বা খাবার দাবার আমাদের সাথে সংরক্ষণ করতে পারি যাতে করে আমরা বিপদ এড়াতে পারি? আচ্ছা, আমরা জানি অলরেডি ইতিমধ্যে যে নানা ধরনের স্বাস্থ্যকর্মী, উদ্ধারকর্মী এবং অন্যান্য NGO এবং সামরিক, আধা সামরিক বাহিনী সবাই স্বাস্থ্যকর্মী নিয়োজিত আছে। সবার কাছে একটা লিস্ট আছে। তবে সাধারণভাবে শুকনো খাবার যেগুলো সহজে রাখা যায় এবং সহজে দূষিত হয় না, যেমন প্যাকেটজাত বিস্কিট বা চিড়া বা মুড়ি বা খই, এবং কিছু দৈনন্দিন যদি তাজা সবজি, শাকসবজি কিংবা ফলমূল যেগুলোকে দ্রুত ধুয়ে এবং রান্না করার প্রয়োজন না খাওয়া যায় সেগুলো। আর যদি বাচ্চাদের জন্য একটু দুধের ব্যবস্থা করা যায় এবং উচ্চ প্রোটিন সমৃদ্ধ কিছু খাবার, ডিম টিম এগুলো খাওয়া যায়, এগুলো দেওয়া যায়, তাহলে তো আপৎকালীন সময়ের এবং পরবর্তী সময়েও এই খাবারগুলোই আমাদের স্বাস্থ্য উদ্ধারে এবং স্বাস্থ্য পুনরুদ্ধারে আমাদেরকে সাহায্য করবে। মনে রাখা প্রয়োজন যে এগুলো হয়তো হাতের কাছে নাও পাওয়া যেতে পারে, কাজে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যার যার ক্ষেত্র থেকে, যার যার অবস্থান থেকে, এবং এই ব্যাপারে যত দ্রুত সময় এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, যত দ্রুত আমরা এগুলোকে সংঘবদ্ধভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। জি অবশ্যই। আমরা আরেকটি বিষয় জানতে চাইব যে এই সময়ে ড্রাউনিং বা পানিতে ডুবে মৃত্যুর ঘটনাটি বেশি ঘটে, বিশেষ করে শিশুদের বা যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রেই হতে পারে। আমরা এরকম অনেক সময় শুনেছি যে যদি প্রশিক্ষিত না হয় কেউ, যদি অপ্রশিক্ষিত মানুষ যদি সেখানে উদ্ধার করতে যান, তারও মৃত্যু ঝুঁকি রয়েছে। কাজেই ড্রাউনিং বা ডুবে যাওয়া সম্পর্কে, বা কেউ যদি ডুবে যান তাকে কিভাবে আমরা সাহায্য করতে পারি তৎক্ষণাৎ, সেই পদ্ধতি সম্পর্কে আমাদের দর্শকদেরকে কিছু বলুন। এটি ভালো একটি প্রসঙ্গ যে বন্যাকালীন সময় শুধু স্বাস্থ্য ঝুঁকি, শারীরিক অসুখ বিসুখের মধ্যেই না, এই সকল নানা ধরনের অ্যাক্সিডেন্টও ঘটে। একটি যেমন আপনি বললেন যে পানিতে ডুবে যাওয়া, সেটি যেমন একটি। অন্যদিকে এই পানির মধ্যে অনেক সাপ খোপও থাকে, সেখান থেকে কামড় টামড় এবং পোকামাকড় থাকে, সেখান থেকে অসুখ বিসুখ হতে পারে। আর তৃতীয়ত হলে যে নানা ধরনের লুজ বা ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে যেখান থেকে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে, এই সবগুলো থেকে আমাদেরকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে। তো আমরা সাধারণত যেমন বৈদ্যুতিকের ব্যাপারটা হলো, যেমন খুঁটি টুটি বা এগুলো তার থাকলে এগুলোর কাছে যাওয়া যাবে না, নিচে দিয়ে যাওয়া যাবে না, এবং দ্রুত ফায়ার ব্রিগেড কর্মী বা বৈদ্যুতিক যারা কর্মী আছে এই সকল ডিপার্টমেন্টে তাদেরকে খোঁজ খবর দিতে হবে যেন তারা দ্রুত এগুলোকে সংরক্ষণ করে বা সরিয়ে নেয়। আর অন্যদিকে সাপ এগুলো থেকে দূরে থাকতে হবে। আর যেটা কমন, ডুবে যাওয়া, এইখানে বাচ্চাদের এবং
অসুস্থ মানুষকে প্রথমত নিরাপদে রাখতে হবে, তারাই মূল এটার শিকার হয়ে থাকে। যারা সাঁতার জানে না তাদেরও নিরাপদে রাখতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছি নানা ধরনের নৌকা, স্পিড বোট এগুলো অলরেডি বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে, সেগুলো সাহায্য নিতে হবে। যদি নিতান্তই ডুবে যায় তাহলে তৎক্ষণাৎ ওখানে যে স্বাস্থ্যকর্মী তাদের সাহায্য নিতে হবে, এবং আমরা যে সকল সাধারণ ফার্স্ট এইড মানুষকে উপর করে এবং করে পানিগুলোকে বের করার চেষ্টা করা এবং দ্রুত স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে যাওয়া, এগুলো সাহায্য নিতে হবে। জি, আপনি চমৎকার একটি কথা বলেছেন। আপনি ফার্স্ট এইড সম্পর্কে যেহেতু বলেছেন, এই প্রসঙ্গে একটু শুনতে চাই। আরেকটি কথা, অবশ্যই আমরা সকলেই এটি জানি যে প্রশিক্ষিত না হলে, কেউ যদি সাঁতার না জানেন, তাহলে তিনি যদি উদ্ধার কর্মে অংশগ্রহণ করেন তাহলে তারও ঝুঁকি রয়েছে। কাজে যারা অন্ততপক্ষে কিছুটা ভাবে, যে কোনোভাবেই হোক কিছুটা প্রশিক্ষিত এবং যিনি সাঁতার জানেন, সে যদি উদ্ধার কর্মে যায় তাহলে কাজটি অবশ্যই তৎপর হবে বেশি। আপনি ফার্স্ট এইড সম্পর্কে বলছিলেন। ফার্স্ট এইড কি কি রকমের প্রিপারেশন বা প্রস্তুতি রাখা উচিত, এই বিষয়ে যদি একটু। আমরা প্রথমত যে একটা ছোট্ট ফার্স্ট এইড কিট আমরা অনলাইনেও ছেড়ে দিয়েছি সবার মধ্যে, যে কিছু গজ, তুলা, ব্যান্ডেজ ও খাবার স্যালাইন এবং কিছু ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এগুলো থাকতে হবে। আর যারা স্বাস্থ্যকর্মী তাদের কাছে কিছু টর্চ এবং অন্যান্য যে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, একটা স্টেথোস্কোপ যদি কেউ নিতে পারে ইত্যাদি, কমপক্ষে বেসিক যে জিনিসগুলো লাগে মানুষের শরীর পরীক্ষা করার জন্য এবং স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য, সেগুলো। আর যারা, যেহেতু এখানে পানির ব্যাপার রয়েছে, কাজে একটা লাইফ ভেস্ট এবং প্রশিক্ষিত যারা সাঁতার জানে তাদেরকেই এখানে বেশি কাজ করতে পাঠানো উচিত। প্রতিটি টিমের সাথে যেন অন্তত একজন দুজন এরকম লাইফ ভেস্ট। আপনি লাইফ ভেস্টের কথা বলছেন, অবশ্যই। জি, এই সকল দিলে মনে হয় মোটামুটি কাভার হয়ে যাবে। তবে এই সকল কিটে এই যে প্রাথমিক যে স্বাস্থ্য কিট, এটা আমাদের অনলাইনেও আছে। আমরা আরও ডিটেলস অত দিয়ে দিতে পারবো কেউ যদি জিজ্ঞেস করে কখনো অনলাইনে আর কি। বাট মোটামুটি এই 6-7টা জিনিস, একটা টর্চ, কিছু তুলা, ব্যান্ডেজ, গজ এবং কিছু খাবার স্যালাইন যেমন কিছু ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট, এই সকল জিনিসপত্র থাকতে হবে সাথে। জি, অনেক শিশু আসলে এই ঝুঁকির মধ্যে পড়তে পারেন বা শিশুরা অসুস্থ হয়ে যেতে পারেন যদি বন্যার পানির মধ্যে কবলিত নাও হন, তারপরেও আশেপাশে বন্যা হয়েছে, সেই সময় কিন্তু শিশু এবং বৃদ্ধরা অসুস্থ হতে পারেন। সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে, বিরতির পরে আবার অনুষ্ঠান ফিরছি। প্রিয় দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের আমরা বিরতিতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই ফিরবো, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি এসকেপ ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় সমকালীন স্বাস্থ্য ঝুঁকি। আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করছেন মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডক্টর লুৎফুল এল চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর, এভারকেয়ার হসপিটাল, ঢাকা। আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম যে বন্যার সময়ে কি কি ধরনের মানুষের স্বাস্থ্য সমস্যা হতে পারে। আমরা আবারও ডিটেইলস আলোচনা করতে চাই যে বন্যা পরবর্তী সময়ে একটু পানি কমে যাওয়ার পরে কি কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে এবং সেভাবে আমরা কিভাবে আগে থেকেই সতর্ক থাকতে পারি। আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে বয়োবৃদ্ধদের জন্য এবং ছোট্ট শিশুদের জন্য বিশেষ কিভাবে আমরা সতর্ক থাকতে পারি, বিশেষ করে তাদের ক্ষেত্রে কোন কোন রোগের প্রাদুর্ভাব বেশি হতে পারে, তাদের স্বাস্থ্য ঝুঁকিটা কীরকম? আমরা যেরকম জানি যে কোনো প্রাকৃতিক ঝুঁকির সময় এবং দুর্ঘটনার সময় সবচেয়ে ঝুঁকিতে থাকে শিশুরা এবং বৃদ্ধ বয়স্ক মানুষেরা, কারণ তাদের শারীরিক ক্ষমতা অনেকাংশেই কম এবং বিশেষ করে বৃদ্ধদের আবার নানা ধরনের অন্যান্য অসুখ থাকে। জি, অবশ্যই। তো এই কথাগুলো মনে রেখে প্রথম কথা যে যত দ্রুত সম্ভব তাদেরকে শারীরিকভাবে, অর্থাৎ তাদেরকে একটা নিকটগত কোথাও একটা ভালো, যেগুলো সরকারিভাবে অথবা বেসরকারিভাবে নানা স্বাস্থ্য সেন্টার রয়েছে এবং যেগুলোকে রেস্কিউ সেন্টার বলে, এগুলো সাধারণভাবে আশেপাশে স্কুল, কমিউনিটি সেন্টার এবং অন্যান্য এবং এমনকি মসজিদও এই সকল আশ্রয়স্থল হিসেবে কাজ করে। সেই সকল শেল্টার বা আশ্রয়স্থলে এদেরকে পৌঁছে দিতে হবে। দ্বিতীয়ত এদেরকে স্বাস্থ্য, প্রাথমিক একটা স্বাস্থ্য অ্যাসেসমেন্ট করতে হবে, ইভ্যালুয়েট করতে হবে যে তাদের কী ধরনের ঝুঁকি রয়েছে। অবশ্যই যদি এমন হয় যে ওইখানেই কোনো চিকিৎসার প্রয়োজন হয়, সেটাও তাদেরকে দিতে হবে। যেমন পানিতে যেন ডুবে না যায় ঝুঁকে এবং কোনো রকম বিপদে না পড়ে, তাদেরকে কীভাবে ওখান থেকে রেস্কিউ করা যায় সেই জন্য তাদেরকে সবার আগে তাদেরকে ওখান থেকে উদ্ধার করে পৌঁছে দিতে হবে এবং তাদের কোনো রকম
ইয়ে হচ্ছে কি না, ওই পানি প্রবাহিত বা পানি জাতীয় বা কোনো রকম অ্যাক্সিডেন্ট বা কোনো রোগ বিসুখ ধরছে কিনা বা সেটা হচ্ছে কিনা, সেটা থেকে তাদের অ্যাসেস করে সেভাবে চিকিৎসা দিতে হবে। মনে রাখতে হবে যে তাদের বিশেষ করে যারা বৃদ্ধ, তাদের যদি ডায়াবেটিস, প্রেশার, কোলেস্ট্রল থাকে, তাদের এসেনশিয়াল ওষুধগুলো তাদেরকে দেওয়ার ব্যবস্থা করতে হবে, সুগার চেক করার ব্যবস্থা থাকতে হবে, বাচ্চাদের নাকে মুখে কোনো পানি গিয়েছে কিনা সেটা নিশ্চিত হতে হবে, এবং তাদের যে শারীরিক পরিচ্ছন্নতা সেটাও নজর দিতে হবে, যেন তাদের শরীরে চর্মজাতীয় রোগ বা অন্য কিছু না হয় আর কি। সর্বোপরি তাদেরকে সবার আগে নজর দিয়ে চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। জি, অবশ্যই অগ্রাধিকারের ভিত্তিতে সকলেরই প্রয়োজন, কিন্তু তারপরেও শিশু, বৃদ্ধ এবং নারী যারা রয়েছেন, অনেকে আমরা শুনেছি গর্ভবতী নারী যারা রয়েছেন তারাও বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে থাকেন, সকলেই ঝুঁকির মধ্যে থাকেন। তারপরেও আমরা চেষ্টা করব চিকিৎসা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে কাকে আগে চিকিৎসা দিতে হবে সেই বিষয়টি মাথায় রাখার জন্য। আরেকটি বিষয় আলোচনা আসা দরকার, বন্যা পরবর্তী সময়ে অর্থাৎ পানি কিছুটা কমে গেলে তখন আমরা কিভাবে বা কোন কোন রোগের মোকাবেলা করতে হবে। তখন আমরা জানি যে ম্যালনিউট্রিশন বা অপুষ্টি হতে পারে, বা বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ হতে পারে, বা বিভিন্ন ধরনের মানসিক স্ট্রেস থাকতে পারে। আমি সেগুলি আলাদা আলাদাভাবে আপনার কাছে একটু শুনতে চাই, কোনটার ম্যানেজমেন্ট। এটি একটা গুরুত্বপূর্ণ যে বন্যার সময় যা আমরা করছি তার পরবর্তীতে আরও দ্বিগুণ করতে হবে, কারণ তখন আসল চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আমরা সবাই, বিশেষ করে ব্যক্তিগত ছাড়াও সেই পরিবার এবং সেই সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের কিছু দায়িত্ববোধ রয়ে গেছে, থেকে যায়। এবং তার মানে এই যে যখন একটা বন্যা হয় তখন যেমন স্বাস্থ্যগত ঝুঁকি চলতে থাকে এবং থেকে যায়, সেটাকে মোকাবেলা করতে হয়। একই সাথে মানসিক চাপ এবং মানসিক যে অবসাদ এবং বিভিন্ন ধরনের টেনশন, অ্যাংজাইটি, স্ট্রেস, এগুলো থেকেও মানুষকে সাহায্য করতে হয়। আর তৃতীয়ত হলো যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, পুনর্বাসন। বাড়ি ঘর হারিয়ে পেশা এবং অন্যান্য জীবিকা সংক্রান্ত যে হয়তো একজন জেলে নৌকা নেই, হয়তো একজন জেলে নেই বা মাঝি নৌকা নেই, এই জাতীয় জিনিসগুলো, তখন উপকরণগুলো তাদেরকে কিভাবে দেওয়া যায় সরকারি এবং বেসরকারিভাবে, সেদিকে এগিয়ে আসতে হবে। কাজে আমার স্বাস্থ্যগত আমরা বুঝি যে নিকটতম যে স্বাস্থ্য হেলথ সেন্টার, সেগুলোর মধ্যে যেন ওনাদের নিয়ে গিয়ে যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যা যতটুকু দরকার সেইভাবে একটা যাচাই বাছাই করে তার চিকিৎসা নিশ্চিতকরণ। অন্যদিকে আমাদের একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন, দর্শকের সাথে আমরা কথা বলবো। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। আমার নাম হাসিনা আফরোজ। আসসালামু আলাইকুম। কথা হলো যে আমার তো পেটের সমস্যা, গ্যাস মারাত্মক পেটে। তো যখনই আমি মনে করেন যে বাথরুম সব টাইম ক্লিয়ার হয় না, সাফিসিয়েন্ট ক্লিয়ার হতে চাচ্ছে না, তো পেটের মধ্যে অনেক গ্যাস থাকে, মানে যেটা বায়ু পাসিং হয়, যে মানে ক্লিয়ার না হওয়ার জন্য। এখন এই সমস্যার জন্য আপনার কাছে কল করেছিলাম। জি, আপনার কথা শুনে যেটি বুঝতে পারলাম, আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে। আপনি কি কোনো ঔষধ ব্যবহার করছেন গ্যাসের জন্য বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করবার জন্য কোনো ঔষধ ব্যবহার করছেন? কোনো ওষুধ খাই না, মাঝে মাঝে অ্যাবোলাকটা একটু ইউজ করি। জি, আপনাকে ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, ওনার জন্য কি পরামর্শ হতে পারে? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যে প্রশ্নটি করেছেন এটা আমাদের অনেকটা জাতীয় সমস্যা। এগুলোকে আমরা এক ধরনের সাদা বাংলায় গ্যাস্ট্রিক এবং পেটের হজমের সমস্যা বলি। গ্যাস্ট্রিক হলো উপরের অংশটা, অর্থাৎ পেটের উপরের অংশ গ্যাস জমে যাওয়া, কখনো পেট ফুলে ফেপে যাওয়া, আর নিচের অংশটা হলো যেটা কেউ বলে কোষ্ঠকাঠিন্য, কেউ বাথরুম ক্লিয়ার হচ্ছে না, বারবার হয়, নরম নরম হয়, গ্যাস যায় বা কিন্তু আরাম পাওয়া যাচ্ছে না। এখন এগুলো মনে রাখবেন, আপনি সঠিকভাবেই ওষুধে বেশি যান না, এটিও একটা ভালো অভ্যাস। এবং তার মানে হলো এই যে এগুলো অনেকটাই লাইফস্টাইল কন্ডিশন। আমরা যে প্রতিদিন সারা জীবন যে খাদ্যাভ্যাস, এগুলোর উপরে নির্ভর করে, এবং আমাদের দেশে কী খাবার পাওয়া যায় সেটিও একটা বিবেচ্য বিষয়। এখন আমরা কী ধরনের তেল খাই সেটা যেমন একটি, এবং অর্থাৎ তেলের পরিমাণও কম খেতে হবে। আমাদের বাঙালি কালচারে অভ্যাসে অনেক মশলা, তেল, ঝাল এগুলো ব্যবহার করি, এগুলো কমিয়ে দিতে হবে, সিদ্ধ খাবারের দিকে যেতে হবে। আর আমরা অনেকেই জানি যাদের এরকম পেটে হয় তাদের কতগুলো খাবার হজম হতে চায় না, যেমন শাক পাতা, ফুলকপি, বাঁধাকপি। আপনি অন্যান্য সবজি বেশি খাবেন, লাউ, কাঁচা পেঁপে, জালি কুমড়া, আলু, সিম, পটল, ঢেঁড়স, ঝিঙ্গা, এগুলো সবই খেতে পারেন যেগুলো সাদা, ভেতরে সাদা। আর যেগুলো পাতা জাতীয় সবজি এগুলো কম খাবেন বা পরিহার করবেন, এতে উপকার পেতে পারেন। একই সাথে অনেকের পেটে এই সকল ক্ষেত্রে দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার, যেমন দুধ, দই, মিষ্টি এবং এগুলো অনেকের হজম হয় না, সেগুলোও আপনার পরিহার করা ভালো। আবার সাধারণ স্বাস্থ্য ব্যবস্থার জন্য
আর অন্যদিকে পেটের জন্য এই রেড মিট বা গরুর মাংস, খাসি মাংস এগুলো যতদূর সম্ভব পরিহার করে মাছ, মুরগি মাংস, ডিমের প্রতি নির্ভরশীল থাকবেন। এরপরে যদি ভালো না হয় অন্তত কিছু সাধারণ গ্যাস্ট্রিকের ওষুধ, অ্যান্টাসিড সিরাপ এগুলো খেয়ে দেখতে পারেন। ইসবগুলি ভুষি গেলে অনেক উপকার হয়, অনেকে আবার গ্যাস বেড়েও যায়, সেটা আপনি প্রায় লেনেরও দিয়ে দেখবেন যে আপনার স্যুট করে কি না। আর যদি না করে এবং এগুলো যদি ভালো না হয় সেই ক্ষেত্রে একজন ডাক্তার, বিশেষ করে একজন পেটের ডাক্তার, গ্যাস্ট্রেন্টোলজিস্টের শরণাপন্ন হলে উনি হয়তো আপনার কিছু প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা আর কোনো ক্ষেত্রে পেটের ভিতরে আলট্রাসোনোগ্রাম এবং এন্ডোস্কোপি বা ক্ষেত্র বিশেষজ্ঞ কলোনোস্কোপি করে নিশ্চিত হবে যে আসলে কোনো রোগ আছে কিনা। তো এইটুক বলেই আপনাকে আশ্বস্ত করতে চাচ্ছি, সাধারণভাবে এগুলো কোনো স্বাস্থ্য ঝুঁকি হয় না। জি, আরেকজন দর্শকের প্রশ্ন নেব আমরা। আমাদের এই দর্শকের প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। আপনি বলেছেন যে জি, আরেকজন দর্শকের প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আমরা শুনছি, আপনি বলুন আপনার সমস্যাটি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার সমস্যা হচ্ছে আমি আজকে 1.5 মাস আগে জ্বরের অপারেশন করছিলাম। তো আজকে 20-25 দিন যাবত টয়লেট করার পরে, টয়লেট আমার নরমেই, কিন্তু আমার ওখানে প্রচন্ড ব্যথা হয় টয়লেটের শেষের দিকে। জি, এটা দীর্ঘদিন কোন থাকে ব্যথাটা, এখন আমি কি করতে পারি? আপনি কি এখন কোনো ব্যথার ঔষধ খাচ্ছেন, বা যে জায়গাটিতে আপনার অপারেশন হয়েছিল সেই জায়গাটিতে কোনো নতুন কোনো সমস্যা বা পুঁজ, পানি বা এই ধরনের কিছু লক্ষ্য করছেন কিনা? ওই জায়গায় আমার কোনো রকম সমস্যা নাই। এখন ব্যথা যদি বেশি করে আমি একটা নাপা খাই। জি, আপনাকে ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। যেহেতু উনি অপারেশন করেছেন 20-25 দিন আগে, তিনি এখন ডেফিকেশনের সময় পেইন ফিল করছেন। আপনি পরামর্শ। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার যদি এরকম ব্যথা এই টয়লেটের রাস্তায়, মলদ্বারের আগে এরকম কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে একটু দ্রুত, যেহেতু এটা অপারেশন পরবর্তী, আপনাকে একটু দ্রুত যিনি অপারেশন করেছেন ওনাকে এবং প্রয়োজনে একজন এই মলদ্বারের যে সার্জন ওনাকে একটু দেখে নিতে হবে যে এখানে লোকাল মানে ওই জায়গায় মলদ্বারে ওই জায়গায় বা ওই জায়গার যে আশেপাশে জায়গায় কোনো ক্ষত বা কোনো ইনজুরি হয়েছে কিনা এটা একটু আগে দেখে নিতে হবে। আমার প্রয়োজনে পরীক্ষা করে দেখতে হবে এন্ডোস্কোপিক টেকনিক, যেটাকে প্রক্টোস্কোপি বা ইত্যাদি বলে, এর মাধ্যমে এ করে নিশ্চিত হবে। সাধারণভাবে যদি কোনো রক্ত না যায় এবং অন্যান্য কোনো বড় সমস্যা না হয়, তাহলে এটা হয়তো সাময়িক একটি সমস্যা। কিছু লোকাল মানে স্থানীয় ওইখানে দেওয়ার মতো কিছু মলম বা অয়েনমেন্ট পাওয়া যায়। আপনার স্থানীয় ডাক্তারের কাছে গেলে উনি এটা লিখে দিবেন, লিখে দিলে এটা ব্যবহার করে দেখতে পারেন। অনেক সময় কিছু অ্যান্টিবায়োটিক আছে, যদি কোনো স্থানীয় প্রদাহ থাকে, মলদ্বারে কোনো প্রদাহ থাকে এবং অপারেশনের জায়গায় আশেপাশে প্রদাহ থাকে, তাহলে সেটিতেও কার্যকরী ভূমিকা রাখতে পারে। তো এই দুটো করার পরে, অর্থাৎ একটা অ্যান্টিবায়োটিক, একটা লোকাল একটা মলম বা অয়েনমেন্ট, এগুলো ব্যবহার করার পর যদি ভালো না হয়, তখন আপনি আরেকজন স্পেশালিস্টের কাছে দেখাবেন, কোলোরেক্টাল সার্জন, যারা ওনারা এই ব্যাপারে আরেকটু প্রশিক্ষিত, প্রয়োজনে গ্যাস্ট্রেন্টোলজিস্ট যদি থাকে যারা কোলোনোস্কোপি করে দেখতে পারেন, এই আর কি। জি, আপনি তাকে সংক্ষিপ্তভাবে পরামর্শ দিয়েছেন, নিশ্চয়ই তার পরামর্শের উত্তর তিনি পেয়েছেন। এছাড়াও আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি আসলে বন্যার সময়ে এবং বন্যা পরবর্তী সময়ে কোন কোন রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে এবং সেইভাবে কিভাবে আমাদের স্বাস্থ্য ঝুঁকিগুলোকে আমরা কমাতে পারি বা আগে থেকে কিভাবে সতর্ক থাকতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে সবাইকে ধন্যবাদ। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করবার চেষ্টা করেছি যে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে কিভাবে আমরা নিজেদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলোকে মাথায় রাখতে পারি। আমরা সকলে মিলে একত্রে চেষ্টা করব সরকারি এবং বেসরকারিভাবে, যাতে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগকে আমরা মোকাবেলা করতে পারি। আমরা সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।